পরমাণু বোমা যা মানব ইতিহাসের অন্যতম বিধ্বংসী আবিষ্কার। এর মূল রহস্য লুকিয়ে আছে একটি বৈজ্ঞানিক নীতির মধ্যে, যার নাম নিউক্লিয় বিভাজন। এই ধারণাটি বোঝার জন্য প্রথমে আমাদের বিভাজন শব্দটির অর্থ জানতে হবে। বিভাজন মানে ভেঙে যাওয়া, যা কোনো কিছুকে ছোট ছোট অংশে বিভক্ত করা। কিন্তু পরমাণু বোমার ক্ষেত্রে কি ভেঙে যায়? এখানে ভেঙে যায় পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস। আমরা সবাই জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুই ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এই ক্ষুদ্র কণাগুলোই আমরা পরমাণু বলি। প্রতিটি পরমাণুর একদম কেন্দ্রে থাকে তার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস গঠিত হয় দুটি প্রধান কণা দিয়ে, প্রোটন এবং নিউট্রন। পরমাণু বোমার ক্ষেত্রে ভারী মৌলের নিউক্লিয়াসকে কৃত্রিম উপায়ে ভাঙা হয়। যখন একটি নিউক্লিয়াস ভেঙে যায় তখন এটি নতুন এবং ছোট নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। এই ভাঙনের সময় বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। এই নির্গত শক্তিই পরমাণু বোমার বিধ্বংসী ক্ষমতার উৎস। এই প্রক্রিয়াটি একটি চেইন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া তৈরি করতে পারে, যেখানে একটি নিউক্লিয়াসের ভাঙন থেকে নির্গত নিউট্রনগুলো আরও নিউক্লিয়াসকে ভাঙতে সাহায্য করে, যার ফলে দ্রুত গতিতে আরও বেশি শক্তি উৎপন্ন হয়। এতক্ষণ আমরা জানলাম পরমাণু বোমার মূল ভিত্তি হল নিউক্লিয় বিভাজন। এখন আমরা এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে তা আরও বিস্তারিতভাবে বুঝব। ফিশন প্রক্রিয়ায় যা ঘটে তা হলো একটি ভারী নিউক্লিয়াস, যেমন ইউরেনিয়াম 235 একটি নিউট্রন শোষণ করে। নিউট্রন শোষণ করার ফলে নিউক্লিয়াসটি অস্থায়ী হয়ে পড়ে। ঠিক যেমন একটা অতিরিক্ত ওজন চাপানোর ফলে কোনো কিছু ভারসাম্য হারিয়ে ফেলে, তেমনি ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসটিও অতিরিক্ত নিউট্রন গ্রহণ করে অস্থির হয়ে যায়। এই অস্থায়ী অবস্থায় নিউক্লিয়াসটি সাথে সাথেই ভেঙে যায় এবং দুটি ছোট নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। যেমন ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসটি ভেঙে গিয়ে বেরিয়াম 141 এবং ক্রিপ্টন 92 তৈরি করতে পারে। এই ভাঙনের সময় তিনটি গুরুত্বপূর্ণ জিনিস ঘটে। 2-3টি নতুন নিউট্রন নির্গত হয়। একটি ইউরেনিয়াম নিউক্লিয়াস ভাঙার সময় গড়ে 2 থেকে 3টি নতুন নিউট্রন নির্গত হয়। এই নতুন নিউট্রনগুলো কিন্তু অলস বসে থাকে না। 2. বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। এই ভাঙন প্রক্রিয়াতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা কল্পনাতীত। এই শক্তি পরমাণু বোমার বিধ্বংসী ক্ষমতার মূল কারণ। আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc² এখানে কাজ করে, যেখানে সামান্য পরিমাণ ভরের ঘাটতি বিপুল পরিমাণে শক্তিতে রূপান্তরিত হয়। 3. উদাহরণ, এই প্রক্রিয়াকে আমরা একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি। n+u 235 Ba141 Kr92 3n শক্তি। এই সমীকরণটি দেখাচ্ছে যে একটি নিউট্রন যখন ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসের সাথে যুক্ত হয় তখন সেটি ভেঙে গিয়ে বেরিয়াম 141, ক্রিপ্টন 92 তিনটি নতুন নিউট্রন এবং বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই নিউলি উৎপন্ন 2-3টি নিউট্রন কিন্তু আবার অন্য ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসকে আঘাত করে। প্রতিটি আঘাতের ফলে আবার নতুন নিউট্রন এবং শক্তি নির্গত হয়। এভাবে একটি শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিয়াকশন শুরু হয়। এই শৃঙ্খল বিক্রিয়া যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, যা পরমাণু বোমার বিস্ফোরণের কারণ। তবে নিউক্লিয় চুল্লিতে এই শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই অনিয়ন্ত্রিত এবং দ্রুত শক্তি নির্গমনই পরমাণু বোমার ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটায়। এই চেইন রিয়াকশনটি সফলভাবে শুরু ও বজায় রাখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ফিসাইল ম্যাটেরিয়াল প্রয়োজন হয়, যাকে ক্রিটিক্যাল ম্যাশ বলা হয়। এটি হলো সেই সর্বনিম্ন পরিমাণ ফিসাইল ম্যাটেরিয়াল যা একটি সপ্রসারমান চেইন রিয়াকশনকে ধরে রাখতে পারে। যদি ফিসাইল ম্যাটেরিয়ালের পরিমাণ ক্রিটিক্যালের ম্যাশের চেয়ে কম হয় তাহলে উৎপন্ন নিউট্রনগুলো পদার্থের বাইরে চলে যেতে পারে অথবা অন্য কোনো কণার দ্বারা শোষিত হতে পারে। ফলে চেইন রিয়াকশন ব্যাহত হয় এবং পর্যাপ্ত শক্তি উৎপন্ন হয় না। পরমাণু বোমায় বিস্ফোরকের সাহায্যে মিসাইল ম্যাটেরিয়াল যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে দ্রুত সংকুচিত করে ক্রিটিক্যাল ম্যাশে পৌঁছানো হয়, যার ফলে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পরমাণু বোমা তৈরির জন্য মূলত দুটি প্রধান ডিজাইন ব্যবহার করা হয়। এই ডিজাইন ফিশনযোগ্য পদার্থকে কিভাবে ক্রিটিক্যাল ম্যাশে একত্রিত করা হয় তার উপর ভিত্তি করে তৈরি। গান টাইপ ডিজাইন নামের এই ডিজাইনটি তুলনামূলক সরল। এর কার্যপ্রণালী অনেকটা বন্দুকের মতো, তাই এর নাম গান টাইপ। এখানে মূলত ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। এই ডিজাইনে ইউরেনিয়াম 235-এর দুটি অংশ থাকে, যাদের প্রত্যেকের ভর সাবক্রিটিক্যাল, অর্থাৎ আলাদাভাবে এই অংশগুলো কোনো চেইন রিয়াকশন শুরু করতে পারে না। বোমাটির ভেতরের একটি বিশেষ গান মেকানিজম থাকে। বিস্ফোরণের সময় এই মেকানিজম ব্যবহার করে একটি ইউরেনিয়াম অংশকে দ্রুত গতিতে অন্য অংশের দিকে নিক্ষেপ করা হয়। ফলে দুটি অংশ একত্রিত হয়ে ক্রিটিক্যাল ম্যাশ তৈরি করে।
এই ক্রিটিক্যাল ম্যাশ তৈরি হওয়ার সাথে সাথেই একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া শুরু হয় এবং বিশাল বিস্ফোরণ ঘটে। লিটল বয় নামের বোমাটি যা হিরোশিমায় ফেলা হয়েছিল এই গান টাইপ ডিজাইনের একটি উদাহরণ। যদিও এই ডিজাইনটি সহজ, তবে এর দক্ষতা কম। মাত্র প্রায় 1.5% ইউরেনিয়াম ফিশন প্রক্রিয়ার অংশ নেয়, বাকিটা অব্যবহৃত থেকে যায়। অন্যদিকে ইমপ্লোশন টাইপ ডিজাইনটি গান টাইপের চেয়ে আরও জটিল, তবে এটি অত্যন্ত দক্ষ। এই ডিজাইনে সাধারণত প্লুটোনিয়াম 239 ব্যবহার করা হয়। এখানে প্লুটোনিয়াম 239কে একটি গোলাকার আকারে রাখা হয়। এই গোলকটির চারপাশে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক স্থাপন করা হয়। যখন বোমাটি সক্রিয় করা হয় তখন এই বিস্ফোরকগুলো একই সাথে বিস্ফোরিত হয় এবং প্লুটোনিয়াম গোলকের উপর অভ্যন্তরীণ চাপ তৈরি করে। এই প্রচণ্ড চাপের ফলে প্লুটোনিয়াম সংকুচিত হয়ে পড়ে এবং এর ঘনত্ব বহুগুণ বেড়ে যায়। ঘনত্বের এই বৃদ্ধি প্লুটোনিয়ামকে ক্রিটিক্যাল ম্যাশে পৌঁছাতে সাহায্য করে। একবার ক্রিটিক্যাল ম্যাশ অর্জিত হলে একটি চেইন রিয়াকশন শুরু হয় এবং বিশাল বিস্ফোরণ ঘটে। ফ্যাটম্যান নামের বোমাটি যা নাগাসাকিতে ফেলা হয়েছিল এই ইমপ্লোশন টাইপ ডিজাইনের একটি উদাহরণ। এই ডিজাইনের দক্ষতা অনেক বেশি, কারণ প্রায় 20% প্লুটোনিয়াম ফিশন প্রক্রিয়ার অংশ নেয়, যার ফলে এটি গান টাইপ বোমার চেয়ে বেশি শক্তিশালী হয়। পরমাণু বোমার মূল ভিত্তি হল নিউক্লিয় বিভাজন এবং চেইন রিয়াকশন, যা আমরা ইতিমধ্যেই জেনেছি। কিন্তু একটি পরমাণু বোমা আসলে কিভাবে বিস্ফোরিত হয় এবং এর পরিণতি কি হয় তা জানলে এর ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একটি পরমাণু বোমার বিস্ফোরণ কয়েকটি দ্রুত ধাপে সম্পূর্ণ হয়। প্রথমে বোমার ভেতরের বিস্ফোরক চার্জগুলো সক্রিয় হয়, বিশেষ করে ইমপ্লোশন টাইপ বোমাগুলোতে, যেখানে বিস্ফোরকগুলো একই সাথে জ্বলে ওঠে। এরপর এই বিস্ফোরক চার্জগুলো সক্রিয় হওয়ার ফলে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম অত্যন্ত দ্রুত সংকুচিত বা একত্রিত হয়। এর ফলে পদার্থের ঘনত্ব এতটাই বেড়ে যায় যেটি ক্রিটিক্যালি ম্যাশে পৌঁছে যায়। ক্রিটিক্যাল ম্যাশ অর্জনের সাথে সাথেই নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের মধ্যে একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়। এই ধাপে নিউট্রনগুলো দ্রুত গতিতে নির্গত হতে থাকে এবং আরও বেশি পরমাণুর বিভাজন ঘটায়, যার ফলে ফিশন প্রক্রিয়া তীব্রভাবে বৃদ্ধি পায়। সবশেষে মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে এই চেইন রিয়াকশনের মাধ্যমে কল্পনাতীত পরিমাণে শক্তি নির্গত হয়। এই ধাপে এতটাই উত্তাপ তৈরি হয় যে তাপমাত্রা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও বেশি হয়, যা ভয়াবহ বিস্ফোরণের কারণ হয়। একটি পরমাণু বোমার বিস্ফোরণের পরিণতি ভয়াবহ এবং সুদূর প্রসারী হয়। এর প্রধান পরিণতিগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক বিস্ফোরণ, যা দুটি অংশে বিভক্ত। প্রথমত, ব্লাস্ট ওয়েভ বিস্ফোরণের সাথে সাথে বাতাসে একটি প্রচণ্ড চাপ তরঙ্গ সৃষ্টি হয়, যা প্রায় 500 মিটার প্রতি সেকেন্ড বা প্রায় 1100 মাইল প্রতি ঘন্টা গতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। এই চাপ তরঙ্গ এতটাই শক্তিশালী হয় যেটি মুহূর্তের মধ্যে সমস্ত দালান কোঠা ধ্বংস করে দেয় এবং মানুষ ও বস্তুকে উড়িয়ে ফেলে। দ্বিতীয়ত, তাপীয় বিকিরণ। বিস্ফোরণের কেন্দ্রবিন্দুতে প্রায় 10 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। এই প্রচণ্ড তাপীয় বিকিরণ চারপাশে ছড়িয়ে পড়ে এবং এর সংস্পর্শে আসা সব কিছুকে বাষ্পীভূত করে দেয়। এটি কয়েক মাইল দূর পর্যন্ত তৃতীয় ডিগ্রি পোড়া সৃষ্টি করতে পারে এবং দাহ্য বস্তুতে আগুন ধরিয়ে দেয়। এর দ্বিতীয় প্রধান পরিণতি হল নিউক্লিয়ার ফ্যালআউট। বিস্ফোরণের ফলে সৃষ্ট ধুলো এবং ধ্বংসাবশেষের সাথে বিপুল পরিমাণে রেডিও অ্যাক্টিভ কণা যেমন আয়োডিন 131, সিজিয়াম 137 বাতাসে মিশে যায়। এই কণাগুলো বাতাসের স্রোতে ভেসে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং পরবর্তীতে বৃষ্টি হিসেবে মাটিতে পড়ে। এটি হলো নিউক্লিয়ার ফ্যালআউট। এই রেডিও অ্যাক্টিভ কণাগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর সংস্পর্শে আসার ফলে দীর্ঘমেয়াদী বিকিরণ রোগ হতে পারে, যা ক্যান্সার এবং পরবর্তী প্রজন্মের জন্য জেনেটিক মিউটেশন, বংশগত ত্রুটি সহ বিভিন্ন ভয়াবহ স্বাস্থ্য সমস্যার কারণ হয়। তৃতীয় এবং শেষ প্রধান পরিণতি হল ইলেকট্রোম্যাগনেটিক পালস। একটি পরমাণু বোমার বিস্ফোরণের ফলে একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি হয়। এই পালস এতটাই শক্তিশালী হয় যেটি কয়েকশো মাইল দূর পর্যন্ত সমস্ত বৈদ্যুতিক সিস্টেমকে নষ্ট করে দিতে পারে। এতে স্যাটেলাইট, পাওয়ার গ্রিড, কম্পিউটার, এমনকি অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো অচল হয়ে পড়ে, যা আধুনিক সমাজের কাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে সক্ষম।